জীবনে শান্ত থাকতে শিখতে হলে প্রকৃতির কাছে ফিরে যেতে হয়। পাখির ডাক, নদীর কলকল ধ্বনি সব মিলে প্রকৃতি আমাদের মনে এমন এক প্রশান্তি এনে দেয়, যা কোনো কোলাহলময় শহর দিতে পারে না। প্রকৃতি শুধু সৌন্দর্যের নয়, সহনশীলতার প্রতীক। ঝড় আসে, বৃষ্টি নামে, তবুও সে আবার নতুন করে হাসে। ফুল ফোটায়, সবুজে ঢেকে দেয় পৃথিবী। তাই মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলে প্রকৃতির মাঝে, দেখবে মনটা আপনা আপনিই না ভালো হয়ে যাবে। যে আমি আজকে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছি। দেখেন, চারদিকে সবুজে ঘেরা সুন্দর একটা প্রকৃতির মধ্য দিয়ে হাঁটছিলাম, আর আমার মেয়েরা এখানে মনের আনন্দে প্রকৃতির মাঝে খেলা করছিল। ওরা যেন মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছিল। মনটা যদি অনেক বেশি অস্থির থাকে, অনেক বেশি ক্লান্ত থাকে, চলে আসেন গ্রামে। গ্রামে আসলে দেখবেন মনটাই ভালো হয়ে যায়। কোলাহলময় ওই শহরের সুন্দর ফ্ল্যাটে বসে, লাক্সারিয়াস রুমে বসে আপনি কখনো গ্রামের প্রকৃতিকে অবলোকন করতে পারবেন না। এই জন্য আপনাকে কিন্তু গ্রামে আসতে হবে। সুন্দর রূপে সাজে, এই যে এখন সরিষার সিজন চলছে, সারা চকে সরিষা লাগানো হয়েছে আর কি। আর এই যে সরিষা ফুলও ফুটছিল, এখন কিন্তু ঝরেও গেছে। তো এখানে যে মৌয়ালিরা মৌমাছি নিয়ে বসছে মধু সংগ্রহ করার জন্য, এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রকৃতির মাঝে অপরূপ দৃশ্য। আর শহরে চলতে গেলে এরকম হাজার হাজার মানুষের সাথে প্রতিনিয়ত কত ধাক্কা খাচ্ছেন, কত গায়ে গা ঘেঁষা লাগছে, কিন্তু কেউ কাউকে বলছে না কেমন আছেন, কি খবর। কিন্তু এই যে দেখেন, গ্রামে কত শত মানুষ একসাথে হয়েছি, কাঁধে কাঁধ মিলে সবাই বসে আছি, একে অপরের কুশল বিনিময় করছি। এর থেকে শান্তি কোথায় পাবেন বলেন? তাই তাদের উদ্দেশ্যে বলছি, মাঝে মাঝে গ্রামে আসবেন, গ্রামের মানুষের সাথে দেখা করবেন, তাদের সাথে কথা বলবেন, দেখবেন মনটা অনেক শান্ত হয়ে যাবে, অনেক ভালো লাগবে। ইট পাথরের শহরে বসবাস করতে করতে কিছু কিছু মানুষেরও মনটা নাই একদম ইট পাথরের মতোই হয়ে যায়। গ্রামের ওই সহজ সরল মানুষেরা না আপনার কাছে তেমন কিছুই চাইবে না। সুন্দর করে মিষ্টি করে একটু কথা বলবেন, দেখবেন আপনাকে তার চাইতে না আরও দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। কিছু কিছু এমন এমন চাষাভদ্র মানুষ আমি দেখেছি, যারা শহরে যে গ্রামের মানুষকে এমনভাবে ভুলে যায় যে দেখলেও এমন একটা ভাব করে, কথাই যেন বলতে চায় না। তো যারা এরকম করেন, তারা হয়তো জানেন না গ্রামের মানুষেরা যেমন ভালোবাসতে জানে, তেমন আপনাকে এড়িয়ে চলতেও জানে। তাকে ভালোবাসবেন, ভালোবাসার বিনিময়ে দ্বিগুণ ভালোবাসা পাবেন। আর ভালোবাসবেন না, তারা ঠিক আপনাকে ওভাবেই অ্যাভয়েড করে চলবে। রাত 12টা পর্যন্ত মাহফিল শুনে এখন সবাই মিলে বাড়িতে যাচ্ছি। আর আমার বড় চাচাকে স্মরণ করে এই মাহফিলটা আয়োজন করা হয়েছিল, গ্রামবাসীরা আয়োজন করেছিল। অনেক কথাই বললাম, এবার অন্য কথায় চলে আসি। এটা পরদিন সকালবেলা গেছি খালার বাড়িতে। আমাদের বাড়ি খুব কাছে, আমার খালার বাড়ি। আর খালার বাড়ির পাশে আমাদের একটা ক্ষেত আছে। খালার বাড়িতে গেলে আমরা ওই ক্ষেতটায় যাই। আগে ওই ক্ষেতটায় না কাঠ বাগান ছিল, এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো এখন সেই কাঠ বাগানটার নাই, এখন সেই কাঠ গাছগুলো কেটে সেটা জমি করা হয়েছে, এবং জমিতে অনেক ধরনের ফসল ফলাদি আর কি লাগায়। তো তাই সেই ক্ষেতটাকে একটু দেখতে গেছি। আগে এই জায়গাটা এত সুন্দর ছিল, এখনও সুন্দর, কিন্তু আগে একদম গাছপালা দিয়ে ভর্তি ছিল, বাগান ছিল ছায়াযুক্ত, পাখির কিচিরমিচির, সেটা অন্যরকম একটা ভালো লাগা ছিল। আর এখন তো কৃষি জমি হয়ে গেছে আর কি। এখানে এই যে এগুলা হচ্ছে তামাক লাগাইছে, তারপরে ওই দিকে বেগুনের গাছ লাগাইছে, আরও বিভিন্ন সবজি লাগাইছে। অন্য একজনের কাছে আর কি বর্গা দিছে, সে লাগাইছে এগুলা। তো আমরা সবাই এখানে আসছি। আর ওই যে বেগুন ক্ষেত দেখতে পাচ্ছেন, ওখানে ওনারা সবসময় আমাদেরকে বেগুন নিয়ে খেতে বলে, কিন্তু কখনো খাওয়া হয় না। আজকে যখন আসছি ভাবলাম যে কিছু ফ্রেশ ফ্রেশ বেগুন এখান থেকে উঠিয়ে নিয়ে যাই। যে ক্ষেতটা লাগাইছে সে খুব সুন্দর করে চারদিকে বেড়া দিয়ে দিচ্ছে, বেগুন ক্ষেতে সহজে ঢোকা যায় না, চারদিক দিয়ে জাল দিয়ে আটকে দিচ্ছে। হয়তো ওই যে ছাগল টাগল বা গরু এগুলা যাতে সহজে ঢুকতে না পারে সেজন্য বেড়াটা, কিন্তু এত জটিল বেড়াও না, যে কোনো মানুষ এটা খুলে যাইতে পারবে। তো যেহেতু জাল দিয়ে আটকানো, গিট দেওয়া ছিল, আমার মা বোন ওরা গিট খুলে ভিতরে ঢুকলো। আমি আর ভিতরে গেলাম না, যেহেতু অল্প জায়গা। আর সামনে দিয়ে মনে হলো অন্য আরও কোনো সবজির চারা দিচ্ছে, সেজন্য আর ভিতরে গেলাম না। অনেক বেগুন গাছ, তো মনে হয় যে উনি বেগুন তুলে সারতে পারে নাই। অনেক বেগুন একদম পেকে টেকে গেছে, সেগুলো বাহির দিয়ে যে ফেলে দিছে। আর গাছগুলো দেখে মনে হলো একটু টলে টলে গেছে। আসলে প্রচণ্ড রোদ উঠছে তো, আর এই গাছগুলায় তো পানি দিতে হয়, এত বড় জমি, অনেক জায়গা জুড়ে তো গাছ। আমার মনে হয় উনি ঠিক মতো পানি দিচ্ছিল না বা পানি দিতে পারে নাই, সেজন্য গাছগুলো একটু টলে টলে গেছে। আমি ভিতরে গেলাম না, কারণ আমি গেলে আমার মেয়েও ভিতরে যাবে, কিন্তু কে শুনে কার কথা। আমি না গেলেও আমার মেয়ে ভিতরে যাওয়ার জন্য একদম উথাল পাথাল শুরু করে দিছিল। তবে ও একটু যাওয়ার পরে আমি ওকে বের করে আনছি, কারণ ওর শরীরে প্রচুর অ্যালার্জি, আমারও অ্যালার্জি, আমার বোনেরও অ্যালার্জি। তারপরে আমার বোন ও একা একা আস্তে আস্তে করে ছিঁড়ছিল। আর বেগুন ক্ষেত কিন্তু বেগুনের মধ্যে কাটা, তারপরে বেগুনের পাতার মধ্যে না কাটা কাটা থাকে, এগুলো শরীরে লাগলে না খুব চুলকায়। আমি আর সাহসী পেলাম না। পরে আমার বোনই একটা একটা করে বেগুন ছিঁড়তে ছিঁড়তে না অনেক ছিঁড়ে ফেলছে।
আমার মেয়ে তো বেগুন ছিঁড়ে অনেক খুশি, সে বারবার যাচ্ছিল একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে আমাকে এনে এনে দেখাচ্ছিল। তো যাই হোক, এভাবে অনেকক্ষণ সময় আমরা এখানে ছিলাম। তো এখন আমরা চলে যাব। তো একে একে ওরা বের হয়ে আসছিল, আর বাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করছিল। আমার মেয়েও আছে, পাশাপাশি আরও কিছু বাচ্চারা আমাদের সাথে সাথে আসছে। ওরা সবাই বারবার ঢুকছিল, সেজন্য বলছিলাম যে সবাই চলে আসো, আর লাগবে না, এখন চলে যাই। তো শেষ পর্যন্ত আর কি সবাই এখন চলে যাব আমরা। আর এই যে আমার বোন বের হয়ে ও গেটটা ভালো করে আটকিয়ে দিচ্ছে। তো বাড়ির পথে রওনা হয়েছি। বাড়ির পথে রওনা হইতে হইতে আরেকটা মজার জিনিস চোখে পড়ছে। আমার কাছে যদি জিনিসটা মজার লাগছে, আগে দেখতাম গ্রামে এইভাবে ঝগড়া করতে। আমি মনে হয় যে অনেক বছর পর, মানে অনেক বছর পর আবার এরকম ঝগড়া দেখলাম। রাস্তায় আসতেই দেখি দুই বাড়িতে এরকম এত ঝগড়া লাগছে। পরে আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থামাতে চেষ্টা করলাম, তারপরে ওনারা থামলো, আমাদের কাছে অনেক অভিযোগ করলো। আর এটা রাত্রিবেলা মা গরুর যে পাটা সেটা রেডি করছে, নিহারি রান্না হবে। নিহারি রান্নার জন্য খুবই কষ্ট হচ্ছিল এটা পরিষ্কার করতে। তো আমরা সবাই বাড়িতে ছিলাম, এই জন্য রান্নাবাড়া অনেক বেশি ছিল, আর যার জন্য রান্নাঘরটা ভীষণ এলোমেলো ছিল। তো এলোমেলো রান্নাঘর থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।